আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি প্রণয়ের কাব্য লিখনীতে অরুণিকা ইশক পর্ব ১। খানবাড়ির বড় ছেলে আহরিয়া খান অর্ণবের বাগদানের দিনে তারই হবু স্ত্রীর রুমে অন্য এক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার অবস্থায় পাওয়া গেল তাকে। তার সঙ্গে থাকা মেয়েটি আর কেউ নয়, তারই খালাতো বোন সানবি। দুনিয়ার আর কোনো খেয়াল নেই তাদের, ঠিক এতটাই ব্যস্ত তারা। এই দৃশ্য দেখে আহরানের হবু স্ত্রী এলিজা স্তব্ধ হয়ে পড়ল। কিছুক্ষণ আগের ঘটনা। খান ম্যানশনে আজ আনন্দ আর কোলাহল মুখর। পরিবারের বড় ছেলে আহরানের বাগদান উপলক্ষে চারিদিকে জমকালো আলোর সজ্জা। বাহিরে গান বাজনা এত জোরে যে ভেতরের কোনো শব্দই কারো কানে পৌঁছানোর কথা নয়। আহরিয়ান সুদর্শন এবং বর্তমান নিজের পারিবারিক ব্যবসা সামলাচ্ছে সে। আজ তার বাগদান, আর সেটা হচ্ছে তার ছোট কাকার মেয়ে এলিজার সাথে। পরিবারের সবার সভ্যমতে ছোট্টবেলায় নাকি তাদের দাদা এই বিয়ে ঠিক করে গিয়েছেন। তাই আহরান আর এলিজা বড় হওয়া মাত্রই বিয়ে তোড়জোড় শুরু করে দিলেন খান পরিবার। এদিকে আহরানকে অনেকক্ষণ ধরে খুঁজে না পাওয়া তার মা মিতালি বেগম এলিজাকে পাঠালেন দেখতে যে আহরান কোথায়, দেখার জন্য। কিছুক্ষণ পরেই তাদের বাগদানের অনুষ্ঠান শুরু হবে। যদিও প্রথমে সবাই চেয়েছিল একবারে বিয়ে সেরে ফেলতে, কিন্তু এলিজার বয়স মাত্র 18 বছর, সবে মাত্র এইচএসসি পাস করেছে। তাই সবাই ভেবে দেখলেন আপাতত বাগদানটা সেরে রাখুক, পরে 1 বা 2 বছর পর না হয় বিয়ে দেওয়া যাবে। মেয়ে তো তাদেরই বাড়িরই। এলিজা প্রথম আসতে না চাইলেও মিতালি বেগম জোর করে পাঠালেন তাকে। এলিজাকে কেন জানি না আহরান ভাইয়ের সামনে গেলে অনেক লজ্জা করে। এলিজা আহরানকে খুঁজতে আহরানের রুমে গেলে কিন্তু পেল না। একে একে সকলের রুমেই চেক করে নিল সে, এমনকি ছাদেও দেখা হয় গিয়ে, কিন্তু ওইখানেও আহরান নেই। এলিজা এবার হতাশ শ্বাস ফেলল। হঠাৎই মনে পড়ল সে তার নিজের রুম তো চেক করা হয়নি। যদি আহরান ভাই ওইখানে তার অপেক্ষায় হতেও তো পারে এটা। এই ভেবে সে একটু লজ্জা পেল। বেশি কিছু আর না ভেবে নিজের রুমে গিয়ে হাঁটা শুরু করলো। আর তখনই পিছন থেকে ডেকে উঠল তার ছোট ভাই এরিক। আপি! এলিজা দাঁড়িয়ে গেল, ভ্রু কুঁচকে তাকালো ভাইয়ের দিকে। ভাইকে ইশারা করে বোঝালো কি হয়েছে। এরিক বোনের কাছে দৌড়ে গেল। এলিজার কাছে গিয়ে দৌড়াতে হাঁটু ভর দিয়ে হাঁপাতে থাকলো, যেন ম্যারাথনে দৌড়াতে এসেছে। এলিজা এবার বিরক্ত হয়ে বলল, কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছিস কেন? তোকে না বলেছি এভাবে দৌড়াবি না, পরে সমস্যা হবে। বোনের এমন আদুরে বকায় হাসলো এরিক। ওইসবে আর পাত্তা না দিয়ে বোনকে জিজ্ঞেস করলো, আপু তুমি কি কাউকে খুঁজছো? এলিজা মাথা নাড়িয়ে হাঁ বলে বলল, হ্যাঁ, আহরান ভাইকে। তুই কি ওনাকে দেখেছিস নাকি? এখন এরিক বলল, হ্যাঁ, একটু আগে দেখলাম তোমার রুমের ওইদিকে যাচ্ছে। এরিকের কথায় আবারও লজ্জা পেল এলিজা। তাহলে কি সত্যি আহরান ভাই তার জন্য অপেক্ষা করছে? বেশি কিছু না ভেবে এলিজা দ্রুত নিজের রুমের দিকে হাঁটা ধরল, আর তার পিছু এরিক বোনের খোঁচাতে খোঁচাতে চলে গেল। কিন্তু এলিজা নিজের রুমের সামনে এসে দরজা সামান্য দিয়ে ফাঁক করে দেখল কাজিনের এমন ঘনিষ্ঠ দৃশ্য পাথরের মতো দাঁড়িয়ে গেল। তার চোখে পানিতে ভরে উঠল। তার স্বপ্ন, তার সব আশা লোয়াময় শেষ। এলিজা ধপ করে বসে পড়ল দরজার পাশেই, আর তার পিছনে দাঁড়িয়ে থাকা তার 12 বছর বয়সী ভাইয়ের চোখ যেন আগুন জ্বলে উঠল রুমের ভিতরে এমন দৃশ্য দেখে। রাগে কাঁপতে কাঁপতে সে দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে নিল। এরপর সে দৌড়ে চলে গেল নিচের বাড়ির সকল লোকজনকে ডেকে আনার উদ্দেশ্যে। এমত অবস্থার মধ্যে রুমের ভিতরে থাকা এই নরনারীর কোনো দিকেই খেয়ালই নেই। কিছুক্ষণ পর রুমের সামনে এসে একে একে উপস্থিত হলেন খান পরিবারের সবাই। এলিজাকে এভাবে নিথর হয়ে বসে থাকতে দেখে তার বাবা এনামুল খান দৌড়ে এলেন মেয়ের কাছে। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, এভাবে বসে আছিস কেন? এলিজা কোনো জবাব দিল না। এরিক এগিয়ে এসে সবাইকে উদ্দেশ্য করে চিল্লিয়ে বলল, আহরান ভাইয়া আর সানবি আপু ওই রুমে বাজে কাজ করছে, আমি আর আপি নিজের চোখে দেখেছি। এতক্ষণ কেউই এরিকের কথা বিশ্বাস করছিল না, ভেবেছিল হয়তো ভুল দেখেছে। কিন্তু এলিজা এমতো অবস্থায় দেখে সকলে এবার চিন্তায় পড়ে। রুমের দিকে তাকাতেই দেখলো দরজাটাও বন্ধ। এটা এরিকের বন্ধ করেছিল যখন যাওয়ার সময়। এলিজা এখন স্তব্ধ, মনে প্রাণে সে চাইছে তোর দেখা ওই দৃশ্যটা যেন সত্যি না হয়।
কিন্তু খোদা সেটাই সত্যি করে ছাড়লেন। এরিকের ছোট বোন রুহাইকে আর তার মা বলল যে রুমের দরজা খুলে দেখার জন্য। রুহাইনি মাথা নাড়িয়ে দরজাটা হালকা ফাঁক করে একটু উঁকি দিতে সে দৃশ্য দেখলো। তাতে যে নিজেই লজ্জা পেয়ে গেল। সে দ্রুত দরজা বন্ধ করে দিল। রুহানি দরজা বন্ধ করে দেওয়ার সাথে সাথে এলিজা উঠে দাঁড়ালো আর দ্রুত হস্তে নিজের চোখ মুছে নিল। অন্তত ক্ষুব্ধ হয়ে এগিয়ে গেল দরজার দিকে। তখনই রুহানি হাত ধরে আটকে দিল, কিন্তু এলিজা সেই বাধা মানল না, বরং এগিয়ে গিয়ে ঠাস করে দরজা খুলে ফেলল। পরিবারের সকল সদস্য হতভম্ব হয়ে গেল, কিন্তু পর মুহূর্তেই রুমের অবস্থা দেখে সকলেই পিছু ফিরে গেল। এদিকে এত জোরে দরজা খোলার ঠাস শব্দে সানভি আর আরহান দুজনেই ঘর থেকে বেরিয়ে এলো। সানভি আর আরহান দুজনেই এলিজাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। তারা একে অপর থেকে ছিটকে দূরে সরে গেল। সানভি দ্রুত নিজেকে চাদর নিচে ঢেকে নিল, আর আহরান সে তো শার্ট প্যান্ট পরতে ব্যস্ত। এলিজা আহরানে একবার শান্ত দৃষ্টিকে দেখে পরোক্ষ করে নিয়ে তারপর সামনে গিয়ে দাঁড়ালো। তারপর কোনো কথা ছাড়াই কষে দুটো চর মারলো আহরানের গালে। আহরান রক্ত চক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে, এলিজা সেটা পাত্তা দিল না। সানভি রেগে বলে উঠল, তুই ওকে মারলি কেন? এলিজা এবার সানভির দিকে এগিয়ে গিয়ে ঠাস করে তার গালে দুটো থাপ্পড় লাগালো। সানভি গালে হাত দিয়ে হতভম্ব হয়ে গেল। এলিজার নাক বরাবর আঙুল তাক করে বলল, তোমাদের দুজনকে মেরেছি কেন জানো? কারণ হলো নিজেদের পাপ কর্ম দ্বারা আমার রুমটাকে অপবিত্র করার জন্য। এতই যখন শরীরের ক্ষুধা তো নিজের রুমে যাও না। এলিজার চোখের কোণে পানি চিকচিক করছে। সে এবার প্রায় কেঁদেই দিল। তার একটাই সমস্যা, রেগে গেলে কেঁদে দিবে। সানভির উদ্দেশ্য করে এলিজা বলে উঠল, তুমি আমাকে হিংসে করতে জানতাম সানভি আপু, কিন্তু এতটা জঘন্য কাজ করবে তা জানতাম না। আর আহরান ভাইয়া, আপনি এটা কি? আর কিছু বলতে পারল না। এলিজা মাথা ঘুরে উঠল তার। পড়ে যেতে নিলে আহরান ধরতে গেলে, কিন্তু তার আগেই এলিজার বাবা এনামুল খান মেয়ের কাছে ছুটে গেলেন। মেয়ের নিথর দেহটা আগলে নিলেন নিজের কাছে আর আহরানের উদ্দেশ্য করে চিৎকার করে বললেন, একদম তোর ওই নোংরা হাতগুলো দিয়ে আমার মেয়েকে ছুবি না, জানোয়ারের বাচ্চা। আহরানের বাবা এনামুল খান রাগে থরথর করে কাঁপতে কাঁপতে অর্ণবের গালে কষে একটা থাপ্পড় মারলেন। কেন করলি তুই এমন নিজের বাগদানের দিনে? তুই তো জানিস এলিজার সাথে তোর বিয়ে ঠিক। অর্ণব তখনই একইভাবে দাঁড়িয়ে, চারপাশে এত মানুষ দেখে তার মাথায় আসছে না কি করবে। সানভির দিকে তাকিয়ে দেখে সে বিন্দাস বিছানার উপর বসে আছে। এনামুল খান নিজের মেয়ের অচেতন অবস্থা দেখে সেই কখনই তাদের পারিবারিক ডাক্তার খবর দিয়ে আনিয়ে নিয়েছেন। এলিজাকে দেখে ডক্টর বললেন, প্রচণ্ড স্ট্রেস থেকে ওর প্যানিক অ্যাটাক হয়েছে। ইতিমধ্যেই সকল আত্মীয় স্বজনদের মধ্যে ঘটনাটা জানাজানি হয়ে গিয়েছে। বিয়ে বাড়ির লোকজনের কানাঘোষা শুরু হলো। অর্ণব মাথা নিচু করে বসে আছে। সে এখন বুঝতে পারছে না সে কত বড় ভুল করে ফেলেছে আজ, কিন্তু তবুও স্বীকার করতে রাজি নয়। এমন সময় এনামুল খান দীর্ঘশ্বাস ফেলে কঠিন কণ্ঠে বললেন, যেহেতু আমার ছেলে একটা জঘন্য কাজ করেছে, তাই এর দায়িত্ব আমাদেরই নিতে হবে। তাই এখানে আর আমি অন্য কারোর কোনো কথা শুনতে চাই না। আপনারা সবাই এখন আসতে পারেন। এই কথা শুনে ঘরের মধ্যে শোরগোল মুহূর্তেই কমে যায়। একে একে সকলেই চলে গেলেন। কেউ কেউ যাওয়ার আগে মুখ বাঁকিয়ে গেলেন, আবার কেউ এলিজার সমবেদনা জানিয়েও ভুললেন না। অনেকে মিতালি বেগমকেও ঠেসে মেরে বলে উঠলেন যে তিনি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছেন। সবাই চলে যেতেই এনামুল খান নিজের ছেলের দিকে তাকিয়ে বলে উঠলেন, তোমার থেকে এমন ব্যবহার আশা করিনি আহরান, আর সানভি থেকেও। এমন জঘন্য কাজ করলে কিভাবে তোমরা? শেষের কথাটা সানভির দিকে তাকিয়ে বলে উঠলেন তিনি। আহরান বাবা কথায় পাত্তা না দিয়ে বলে উঠল, আমি সানভিকে ভালোবাসি। তোমরা এলিজার সাথে বিয়ে ঠিক করেছো, তাই আমি এমন করতে বাধ্য হয়েছি। এনামুল খান, যিনি এতক্ষণ চুপ ছিলেন, তিনি আর থাকতে না পেরে আহরানের গলা চেপে ধরে বললেন, তোর মতো একটা নোংরা ছেলের সাথে কিনা আমি আমার পুতুলের মতো একটা মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলাম? আহরান নির্লজ্জের মতো করে নিজের গলা ছাড়িয়ে নিতে নিতে বলে, আমারও কোনো ইচ্ছা ছিল না আপনার এই পুতুলের মতো মেয়েকে বিয়ে করার। জাস্ট ডিসগাস্টিং একটা মেয়ে। এনামুল খান ঘৃণায় মুখ ফিরিয়ে নেন। এবার আরেকটা চর পড়ল আহরানের গালে, তবে সেটা আর কেউ না, তার নিজের মাই দিয়েছে। আহরান হতভম্ব হয়ে গেল। যে মা তার গায়ে সামান্য ফুলের টোকাও দিত না, আজ সেই মা কিনা চর মারল তাকে।
মিতালি বেগম একবার সানভীর কাছে গিয়ে বললেন, তাহলে কি সত্যি আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি সানভি? সানভি কিছু বলল না, যদিও তার মুখে এতক্ষণ শয়তানির হাসি ঠিকই লেগেছিল, কিন্তু খালামণির এমন কথায় সে এখন চুপ। মিতালি বেগম এনামুল সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাইলেন। এনামুল সাহেব মিতালি বেগমকে উদ্দেশ্য করে বললেন, আপনি কেন ক্ষমা চাইছেন ভাবি? ক্ষমা চাই যাদের চাওয়া তারা তো আপনার কাছে ক্ষমা চাইছে না, নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে। কথাটি বলে আহরানের দিকে তাকিয়ে বললেন এনামুল খান। মিতালি বেগম ছেলের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললেন, পাপ যখন করেছিস এখন সেটার ভার তো নিতেই হবে। একটু পরেই এলিজার সাথে তোর বিয়ে, তাই এখন আর লোক হাসাহাসি করতে চাই না, তাই তাড়াতাড়ি প্রস্তুত হয়ে আসো। এলিজার কক্ষটি কখন থেকে এক নীরব মঞ্চে পরিণত হয়েছে। বিছানায় এলিজার নিথর দেহ, তার চারপাশে বাবার নীরব কান্না, আর এই দৃশ্যের ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছে অপমান আর নির্লজ্জতার পূর্ণমান এক প্রতীক, আহরিয়ান। ডক্টর প্রস্থান পর ঘরে নেমে এসেছে এক ভারী নীরবতা, যা আচ্ছন্ন ঝড়ের পূর্ব আভাস দেয়। মিতালি বেগম, আহরিয়ানের মা, আহরিয়ানের পাশে এসে দাঁড়ালেন। তার মুখমণ্ডল ছিল মার্বেলের মতো কঠিন, চোখের গভীর খেলা করছিল এক উত্তেজনা কোনো কিছু, যেন এক মুহূর্ত আগেও তার মধ্যে যে দ্বিধা ছিল তা এখন ইস্পাতের মতো ধীর পরিণত হয়েছে। তিনি সরাসরি ছেলের দিকে তাকালেন। মিতালি বেগম কণ্ঠস্বর গম গম করে উঠলেন, আহরিয়ান, আমি যখন বলেছি বিয়ে হবে তখন হবেই। তোমার জন্য খান পরিবারের সম্মান আজ ধুলোয় মিশিয়ে গেছে, আর তোমাকে এলিজাকে বিয়ে করতে হবে। আরিয়ান রাগে ফুঁসে উঠল, তার চোখ বিদ্রোহের আগুন। মা, তুমি কি বলছো? আমি ওকে ভালোবাসি না, এলিজাকে বিয়ে করার প্রশ্নই আসে না। তার এই একটা কথাই যেন ঘরের বাতাসে উষ্ণতা আরও বাড়িয়ে দিল। মিতালি বেগম ব্যঙ্গাত্মক হাসলেন, সেই হাসির মাধ্যমেই যেন হাজারটা প্রশ্ন ছুড়ে দিলেন ছেলের দিকে। ভালোবাসা? আর তোমার এই তথাকথিত ভালোবাসার পরিণত আজ সবাই নিজের চোখে দেখে নিলাম। শোনো আহরান, তুমি এখনই প্রস্তুত হও, আর কোনো কথা শুনতে চাই না। মিতালি বেগম দৃষ্টি এবার গিয়ে সানভীর দিকে ফিরল। সেখানে আর স্নেহের নেশামাত্র নেই, আছে শুধু তীব্র অভিমান ও ক্রোধের জ্বালা। আর তুমি সানভি, তোমাকে ছোট থেকে বড় করেছিলাম এই দেখার জন্য? আমার মা হারা মেয়েকে এভাবে কষ্ট দিলি তোরা? তুই এখন এখান থেকে চলে যা, তোর নোংরা ছায়াটা যেন আর এই বাড়িতে না দেখি। সানভি এতক্ষণ যাই হোক এবার নড়াচড়ে উঠল, তার চোখে ঈর্ষা ও ধূর্ততা একসঙ্গে ঝলসে উঠল। সে যেন এই অপ্রত্যাশিত মোড়টিতে নিজেকে ইচ্ছে করেই অসহায় প্রমাণ করতে চাইল। খালামণি, জোর করে বিয়ে দিলে কেউ সুখী হয় না, আর আহরিয়ান আমাকে। তার কথা শেষ হতে পারল না, তার বাক্য যেন বাতাসে এক তীব্র কর্কশ শব্দে থামিয়ে দিলেন আমিনুল খান, যিনি এতক্ষণ নিজেকে সংযত রেখেছিলেন। তার ধৈর্য এবার বাঁধ ভাঙল। আমিনুল খান বজ্রকণ্ঠে ধমকে উঠলেন, এক মুহূর্ত তোমার মুখ দেখতে চাই না। তুমি যদি মিতালির বোনের মেয়ে না হতে, আজকে তোমার আমি একদম জানে মেরে দিতাম। এক্ষুনি বের হয়ে যাও। সানভি আর এক মুহূর্তেও দাঁড়ালো না, তার চোখ আরিয়ানের দিকে গেল একবার। সেই দৃশ্যতে ছিল এক গোপন ষড়যন্ত্রের ইঙ্গিত। রাগে ফুঁসে উঠে সে দ্রুত কক্ষ ত্যাগ করল। এদিকে এনামুল খান, এলিজার বাবা, এখনও মেয়ে শিউরে বসে। এলিজার গান ফিরেনি, তার চোখে নীরব অশ্রু গড়িয়ে পড়ছে, যা তার মা মরা মেয়েটা ছোট্ট থেকে চাচির কাছেই বড় হয়েছে। এলিজা পাশে বসে আছে এরিক, তার 12 বছরের ছোট্ট ভাই, যার চোখেও পানি। মিতালি বেগম ধীরে ধীরে এগিয়ে গিয়ে এনামুল খানের কাছে গেলেন, তার কণ্ঠস্বর এবার গভীর অনুশোচনার রেশ। ভাই, আজ আমার ছেলের কারণে তোমার মেয়ের যে অবস্থা তার ক্ষমা হয় না, কিন্তু আমি কথা দিচ্ছি এই বিয়ে হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না। এলিজাকে আমি কোনোদিন কষ্ট পেতে দেব না। এনামুল খান মেয়ের অচেতন মুখের দিকে তাকিয়েছিলেন। মিতালি বেগমের কথা শুনে তিনি তাচ্ছিল্য এক ক্ষণস্থায়ী হাসি হাসলেন, যেখানে ছেলেই চরিত্রহীন সেখানে আর কি বলবো ভাবি। আমার মেয়ের জন্য ছেলের অভাব হবে না। তিনি যেন পরোক্ষভাবে জানিয়ে দিলেন।
এমন ছেলের সঙ্গে তিনি মেয়ের বিয়ে দিতে প্রস্তুত নন। মিতালি বেগম ইতস্তত করে বললেন, ভাই শোনো, এই কাহিনীটা আমাদের কাছে আত্মীয় ছাড়া আর কেউ জানে না। কিন্তু এখন যদি এলিজার বিয়েটা না হয়, তখন তো সবাই এলিজার দোষ দিবে। এমনিতেই তোমার স্ত্রী যে কাহিনী রয়েছে চারপাশে। মিতালি বেগম বলতে গিয়ে থেমে গেলেন, তারপর ধীরে ধীরে বাকিটুকু বললেন। তখন সবাই কিন্তু বলবে মেয়েটাও মায়ের মতো হয়েছে, তখন কি করবে তুমি? মিতালি বেগমের কথা শুনে এনামুল খান যেন আকস্মিক এক আঘাত পেলেন। তার চোখে মুখে কষ্টের এক কালো ছায়া পড়ল। তিনি তার প্রিয়তমা স্ত্রী, যিনি বহু বছর তার আর দেখা মেলেনি, তাকে নিয়ে হওয়া নিন্দা কথা তিনি জানেন। সেই নিন্দুকে কথাগুলো যেন বিষাক্ত তীরের মতো বিঁধল। তিনি কষ্ট পেলেন, কিন্তু তা সবার সামনে প্রকাশ করলেন না। ঠিক তখনই আমিনুল খান গর্জে উঠলেন, একদম চুপ করো মিতালি, আজে বাজে কথা বলবে না। তার কণ্ঠস্বর ছিল শক্ত। মিতালি বেগম তখন একটু হেসে বললেন, আমি তো শুধু এনামুলকে বাস্তবতা বোঝাচ্ছিলাম গো। এনামুল খান এবার দীর্ঘশ্বাস ফেললেন। সমাজের চোখে নিজের মাহারা মেয়ের ভবিষ্যৎ এবং তার সম্মান, এই দুটো জিনিসের কাছে তার সমস্ত রাগ ঘৃণা যেন পরাজয় মানল। মানুষ যাতে এলিজাকে নিয়ে কোনো কটু কথা বলার সুযোগ না পায়, সেজন্য তিনি নিজের আত্মসমর্পণ বিসর্জন দিতে প্রস্তুত হলেন। স্থির কণ্ঠ এনামুল খান বললেন, আমি রাজি, এই বিয়ে হবে। তারপর এই কথা শুনে মিতালি বেগমের চোখে মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনি মাথা ঝাঁকালেন। যাক, মেয়েটা তার কাছ থেকে দূরে যাবে না। এনামুল খানের সম্মানিত যেন বিয়ের কন্ডা বাজিয়ে দিল। তবে সেটা আনন্দের নয়, বরং ছিল একটি অনিবার্য ট্রানজেটির ইঙ্গিত। মিতালি বেগম চোখে মুখে তখন বিজয়ের ঝলক, কারণ তিনি জানেন এই বিবাহ হলো এক ঢিলে দুই পাখি মারা। একদিকে খান পরিবারের সম্মান রক্ষা, অন্যদিকে নিজের ছেলে দোষ ও ঢাকা পড়বে, আর এলিজাকেও পাবে পুত্রবধূ হিসেবে। বিবাহের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার জন্য খান ম্যানশনে বিশাল হল রুমটিতে তখন নেমে এসেছে এক অস্বাভাবিক নিস্তব্ধতা। ঝাড়বাড়ি জমকালো আলোয় প্রতিটি মুখ যেন স্পষ্ট ও কঠিন দেখাচ্ছে। সেই আলোয় সাজানো হয়েছে স্থানীয় মঞ্চ, যেখানে কাজী সাহেব অপেক্ষা করছেন, কিন্তু পরিবেশ সবটুকু আনন্দ কপুরের মতো উবড়ে গিয়েছিল। চারিদিকে ছিল শুধু ফিসফিস, চাপা গুর্জন আর কঠিন নীরবতা, যেন এক নীরব শোক সভা। সেখানে সবাই বাধ্য হয়ে এক অমানবিক নাটক দেখছে। আরিয়ান চোখ মুখ শক্ত করে বসে আছে একটি সোফায়। তার পরনে শেরওয়ানিটাও যেন তার জ্বলজ্বল ক্রোধে দেখে রাখতে পারছিল না। ঠোঁটের কোণে ছিল স্পষ্ট বিরক্ত। সে মনে মনে পণ করে বসে আছে যে কোনো মতেই এই বিয়ে করবে না। যদি করতেই হয় তবে সে সানবিকেই কবুল করবে। ঠিক তার কিছু দূরে আড়ালে একটি স্তম্ভের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সানবি। তার মুখে কোনো অনুশোচনা নেই, বরং আছে এক নির্লজ্জ ঔদ্ধত্য। সে স্পষ্ট কটমট করে তাকিয়ে আছে আহরানের দিকে, যেন নিজের বিজয়ের মুহূর্তটি উপভোগ করতে চাইছে। সে তার কারণে আজ একটি শুভ অনুষ্ঠান বিষাদে ঢেকে গেছে। পাশের চেয়ারে বসা ছিল বয়স্ক আত্মীয় স্বজন, চাপা স্বরে বলাবলি করছিলেন। একজন অন্য আত্মীয়জনের কানে ফিস ফিস করে বললেন, মেয়েটা একটু লজ্জা নেই, কি করে এমন একটা ঘটনার পর এখানে দাঁড়িয়ে আছে দেখো, ছি। অন্যদিকে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরে আহরিয়ানও তো বলিহারি, এলিজার মতো একটা সুন্দর পুতুলের মতো মেয়েকে কি না এভাবে কষ্ট দিল। যাই হোক, ওর মতো চরিত্রহীন ছেলেকে শেষমেশ বিয়ে করতে যে রাজি হলো এলিজা, এটাই ভাগ্য। তখনই মিতালি বেগম উপস্থিত সামাল দিতে এগিয়ে এলেন। তিনি দুই মহিলার কাছে গিয়ে কৃত্রিম হেসে বললেন, আরে ভাবি, তোমরা এসব কি বলছো? ছেলেরা এমন একটু দোষ করেই থাকে, বিয়ে পরে সব ঠিক হয়ে যাবে, দেখবে আমার অর্ণব আর এমন করবে না। তার কথা শুনে দুই মহিলা একে অপরের দিকে মুখ বাঁকালেন। মিতালি বেগম এই ছেলের ঢাকানোর কথা তাদের একবারেই পছন্দ হলো না। তাদের দৃষ্টি স্পষ্ট ছিল আবাচ্ছন্ন। হঠাৎ করেই সেই নিস্তব্ধতা ভঙ্গ হলো দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে আসার এক ছন্দবদ্ধ আওয়াজ শুনে। সকলের চোখ সেদিকে গেল। সবাই দেখলো সিঁড়ি দিয়ে নেমে আসছে এলিজা, কিন্তু এ কোন এলিজা? সে ঝড়ে গতিতে নেমে আসছে, তার চোখে জল চিকচিক করছে ঠিকই, কিন্তু তার মুখে
এখন আর কাতরতা ভীত নয়, বরং ইস্পাতের মতো শক্ত। আর পরনে এখনো বাগদানের পোশাক, এলোমেলো চুল যেন তার ভেতরে তোলপাড় স্পষ্ট। দেখেই মনে হচ্ছে যেন এইমাত্র ঘুম থেকে জেগে এসেছে। এলিজা দ্রুত পায়ে হলরুমের মাঝখানে আরিয়ানের ঠিক সামনে এসে দাঁড়ালো। মুহূর্তের জন্য তার হৃদয় সব কষ্ট যেন তার রক্তচক্ষুতে প্রতিফলিত হলো। তারপর যেন আর কোনো কথা না বলে ঠাস করে আরিয়ানের গালে কষে আরেকটা চড় বসালো। হলরুমের নিস্তব্ধতা তখন আরও তীব্র, আরও তীক্ষ্ণ হয়ে উঠল। এলিজা কণ্ঠস্বর কেঁপে উঠল। তিনি তাতে ভয় ছিল না, ছিল তীব্র ধিক্কার। সে আরিয়ানের চোখে চোখ রেখে বলল, লজ্জা করে না? এসবের পরে আবার আপনি আমাকে বিয়ে করার জন্য বসে আছেন? আরিয়ান চড়ে আকস্মিকতা যেন বসা থেকে লাফিয়ে উঠল। সে রাগে চিৎকার করে উঠল, তোকে বিয়ে কে করতে চাইছে? তোর চাচি তো আমাকে এখানে টেনে এনে বসালো। আর কথায় কথায় একদম গায়ে হাত তুলবি না। আগে নিজের চরিত্র ঠিক করে নে। এলিজা এক পা পিছিয়ে গেল, কিন্তু তার চোখে আগুন জ্বলছিল। সে আঙ্গুল তুলে কঠিন গলায় বলল, একদম আওয়াজ নিচে রাখুন। আমার চরিত্র আঙ্গুল তোলার আগে নিজের চরিত্র দেখুন। ভাববেন না যে আপনার আর সানবিয়াপুর এমন জঘন্য কাজ দেখে আপনার জন্য আমি কেঁদে কেঁদে মরে যাব। না, এই এলিজা একদিনে আসবে যখন এসব কিছু জবাব দিবে। আমি সুদে আসলে ফিরিয়ে নিব। ঠিক তখনই দৌড়ে এলেন তার বাবা এনামুল খান। তিনি মেয়ের পাশে এসে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, মা, এলিজা তুই আবার এখানে কেন এসেছিস? যা উপরে যা। এলিজা নিজের বাবার দিকে তাকালেন। তার মুখে কঠোরতা নিমেষে গলে গেলে অসহায় ভালোবাসায় তার কণ্ঠস্বর কাঁপতে লাগলো। আমি কি তোমার কাছে এতই বোঝা হয়ে গিয়েছি আব্বু, যে তুমি আমার ভবিষ্যৎ নিয়ে এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছ? এনামুল খান অবাক হয়ে গেলেন। তা কেন হবে মা? তুই আমার চোখের মণি। এলিজা আরিয়ানের দিকে আঙুল তাক করে বলল, তাহলে এই লোকটার সাথে আবার কেন আমার বিয়ে দিতে চাইলে? যেন আমার ঘরে অন্য মেয়েকে নিয়ে নোংরামি করতে পারে, সে আমার স্বামী হতে পারে না। এনামুল খান মাথা নিচু করে নিলেন। তিনি নিরুপায় ছিলেন। তা বলার প্রয়োজন হলো না। তার নত মস্তিষ্ক সব বলে দিল। এলিজা এবার দৃষ্টি ফিরল তার বড় চাচা আমিনুল খানের দিকে। বড় আব্বু, এলিজা বিনয়ের সাথে বলল, আমি এখানে একটা কথা বলতে চাই। দয়া করে আমাকে অনুমতি দিন। আমিনুল খান এই ঝড়ের মধ্যে কিছুটা শান্ত ছিলেন। তিনি এগিয়ে এসে এলিজার মাথা হাত রেখে বললেন, বলো মা, কি বলতে চাও? এলিজা নিজের চোখ মুছে নিল, আর কণ্ঠস্বর এবার শক্ত, ধীর। আজকে এখানে বিয়ে হবে, তবে আমার নয়। আজকে বিয়ে হবে সানবি আপু আর আরিয়ান ভাইয়ার। তার এই কথায় হলরুমে সকলেই যেন একসঙ্গে চমকে উঠল। মিতালি বেগম হতভম্ব হয়ে এগিয়ে এলেন। তুই এসব কি বলছিস মা? এই আঘাতের পর তোর মাথা ঠিক নেই? এলিজা চাচি থামিয়ে দিয়ে বলল, আমি যা বলছি ঠিক বলছি। দোষ ওরা করেছে, তাই এখানে মাঝখান থেকে আমার জীবনটা আর নষ্ট করো না চাচি, দয়া করে। আশ্চর্যজনকভাবে সানবি স্তম্ভ আড়াল থেকে বেরিয়ে এলো। তার মুখে ফুটে উঠল এক তীব্র আনন্দের হাসি, যেন তার দীর্ঘদিনের গোপন ষড়যন্ত্র আজ সফল হলো। আরিয়ানের মুখে হাসি দেখা গেল, সে মুক্তি পেয়েছে। আরিয়ান খুশি হতে দেখে এলিজার ভিতরে যেন তোলপাড় শুরু হয়ে গেল। মনে হলো তার ভিতরটা কষ্টে ফেটে যাবে। তার এই আত্মত্যাগ হয়তো সমাজের সন্তুষ্ট করবে, কিন্তু তার হৃদয়ে এই মুহূর্ত ঘৃণা ও ভালোবাসা এক তীব্র যন্ত্রণা দগ্ধ হচ্ছিল। আমিনুল খান ও মেনে নিলেন ভাতিজির কথা। তিনি নিজেও প্রথম এটাই চেয়েছিলেন, আর তার স্ত্রী তো মানে নি উল্টো আড়ালে চুপ করে রেখেছিলেন। আরিয়ান আর সানবি নিয়ে বসানো হলো একে অপরের পাশাপাশি। দুজনেই কি খুশি, ঠোঁটের কোণে থেকে হাসি সরছেই না। আজকে এই জায়গায় এলিজা থাকার কথা ছিল, হাসিটাও ওর ঠোঁটের কোণে থাকার কথা ছিল, কিন্তু এখন সেটা হচ্ছে না সানবির সাথে। কিছুক্ষণের মধ্যেই কাজী এসে বিয়ে পড়ানো শুরু করে দিলেন। আরিয়ান আর সানবি পাশাপাশি বসে। কাজী এক সময় সানবিকে বলল, কবুল বলো মা। সানবি একবারে এলিজার দিকে তাকালো, তারপর একটা শয়তানি হাসি দিয়ে তারপর খুশিতে আত্মহারা হয়ে কবুল বলে দিল। দূর থেকে এলিজা শুধু নিজের উপরে তাচ্ছিল্যের হাসি হাসলো। আহারানকেও কবুল বলতে বললে সেও দ্রুত বলে দিল। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। কিছুক্ষণের মধ্যেই বিয়ে সম্পূর্ণ। আত্মীয় স্বজন সবাই একে একে যেতে শুরু করে। সানবির কপালে সবাই দোয়ার বদলে বদদোয়া দিয়ে যায়। যাই হোক, তারা ফ্রিতে নাটক দেখতে পেরেছে। এলিজা এসব দেখে আর নিজেকে আটকাতে রাখতে পারল না, দ্রুত চলে গেল উপরে। এলিজা আর কিছু না বলে উপরে চলে গেল।
এলিজা নিচে রুমে না গিয়ে সোজা এরিকের রুমে চলে গেল। রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল। নিচে দাঁড়িয়ে থেকে এসব দেখার তার পক্ষে সম্ভব নয়। আর সানভি তো আছেই, তাকে দেখিয়ে দেখিয়ে আরানের সাথে এই করছে তো ওই করছে। এলিজা বুঝে না সানভি কেন তাকে হিংসা করে। সেই ছোটবেলা থেকে সানভি এলিজাকে হিংসা করে। এলিজা কত সুন্দর করে তার সাথে মিশতে যেতে খেলতো চাইতো, কিন্তু সানভি তাকে উল্টো কাঁদিয়ে ফেরত পাঠাতো। এমনকি তার যে কোনো জিনিস এসে ভাগ বসাতো। এখন তো আসল জিনিসটাও ভাগ বসাতে ভুলেনি। এলিজা ধপ করে বিছানায় শুয়ে পড়ল, তারপর কাঁদতে থাকলো নীরবে। কেন তার সাথে এটা হলো? সানভি আপু এতটা নিচে নামতে পারে এটা কল্পনাও করতে পারেনি। আর আহরান ভাইয়া, এসব ভেবে সে নীরবে শুধু অশ্রু ঝরালো। এমন সময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল এলিজা। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন পুরোটা।